হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দশম শ্রেণীর পর্যায় সারণী যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তার একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমরা করছি, যেখানটায় আজকে আলোচনা করব হচ্ছে যে আধুনিক পর্যায় সূত্র সেটা কি এবং সেই সূত্রটি আবিষ্কারের পেছনে বা সেই সূত্রটি আসার পেছনে যে বিজ্ঞানীর অবদান রয়েছে মজলে তিনি যে এক্স রশ্মি নিয়ে পরীক্ষা করছিলেন তার রেজাল্টের উপর ভিত্তি করে তিনি যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছিলেন সেটা, সঙ্গে সঙ্গে বোরের দীর্ঘ পর্যায় সারণী। বিজ্ঞানী নিলস বোর, আমরা জানি যে 1913 খ্রিস্টাব্দে তিনি তার পরমাণু মডেল দিয়েছিলেন। তো পরবর্তীকালে তিনি সেই পরমাণু মডেল উপর ভিত্তি করে এবং ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে 1922 খ্রিস্টাব্দের দিকে তিনি দিয়েছিলেন হচ্ছে আধুনিক নয় বোরের দীর্ঘ পর্যায় সারণী এবং পর্যায় সারণী তিনি তৈরি করেছিলেন সেটা ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। এবং সেই ইলেকট্রন বিন্যাসটার যে বিভিন্ন করে তিনি যে শ্রেণীগুলোর নামকরণ করেছিলেন সেই শ্রেণীর নামকরণের বিভিন্ন প্রচলিত প্রথা নিয়ে আমরা আলোচনা করব। যে ইউরোপিয়ানদের মধ্যে একটা প্রচলিত প্রথা যে সিএএস সিস্টেম আমরা জেনেছিলাম, আবার ইউরোপিয়ানদের মধ্যে একটা ওল্ড যে ইউপ্যাক প্রসেসটার যে নামকরণের প্রসেস চালু ছিল সেটা আমরা জানবো, অর্থাৎ বোরের দীর্ঘ পর্যায় সারণীটা আমরা আলোচনা করব। এবং এই বোর যখন তার দীর্ঘ পর্যায় সারণীটা প্রকাশ করেন এবং তিনি যে ইলেকট্রন বিন্যাস তত্ত্বের উপর ভিত্তি করে প্রকাশ করেছিলেন সেই ইলেকট্রন বিন্যাসটা যে সঠিক ছিল, তো পরবর্তীকালে বিভিন্ন যে সূত্রগুলো বা নীতিগুলো আবিষ্কৃত হবে বিভিন্ন বিজ্ঞানীদের দ্বারা, সেই সূত্রগুলো কিন্তু আরো বোরের যে পর্যায় সারণীটাকে আরো মজবুত করবে, তার যে গঠন যে তিনি যে নীতির উপর ভিত্তি করে তৈরি করেছেন সেটাকে আরো মজবুত করবে। সেই নীতিগুলো কি কি ছিল আমরা পড়বো। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, হুন্স রুল, আব্বাও প্রিন্সিপাল বা বিল্ডিং আপ প্রিন্সিপাল যাকে বলে বলা হচ্ছে, এই সমস্ত কয়েকটা নীতি ছিল। এবং এই নীতিগুলো কিন্তু যে ইলেকট্রনের যে তরঙ্গ তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করা হয়েছিল, অর্থাৎ হাইজেনবার্গ এবং শ্রোডিঞ্জার যারা হচ্ছে কিনা ইলেকট্রনকে কণা নয়, ইলেকট্রন হচ্ছে একটা যে মেঘের মতো একটা 3D জায়গা, অর্থাৎ ত্রিমাত্রিক যে জায়গায় অবস্থান করতে পারে তার উপর ভিত্তি করে তিনি এই সূত্রগুলোতে উপনীত হতে পেরেছিলেন। তো এই রকম ভাবে বিজ্ঞানী বোর, যিনি ইলেকট্রনকে একটা কণা ধরে নিয়ে তার অবস্থানকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে, যেখানে তিনি ইলেকট্রন বিন্যাসটা করেছিলেন বোর-বুরি স্কিমে। তো সেই আমরা পরপর এই বিষয়গুলোতে আলোচনাতে আসছি। তো সর্বপ্রথম আমরা ভিডিওটাকে সংক্ষিপ্ত করার জন্য মূল বিষয়গুলো আগে আলোচনা করিনি। আধুনিক পর্যায় সূত্রটা কি না, এর আগে পর্যায় সারণী চ্যাপ্টার পড়ার সময় আমরা মেন্ডেলিভের পর্যায় সূত্রটা পড়েছিলাম। সেখানে তিনি কি বলেছিলেন যে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো মৌলগুলোর ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্বের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো এই পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভরটাকেই এখানে মূল বৈশিষ্ট্য হিসাবে ধরা হচ্ছিল পরমাণুগুলোর। কিন্তু যে আধুনিক পর্যায় সূত্রে কি বলা হলো না, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত। পরমাণু ক্রমাঙ্ক জিনিসটা আমরা জেনেছি যে মৌলের ভেতরে, কোন পরমাণুর ভেতরে তার নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন কণা থাকে সেই সংখ্যাটাই হচ্ছে তার পারমাণবিক ক্রমাঙ্ক। তো এখন প্রত্যেকটা মৌল আলাদা আলাদা মানেই হচ্ছে তার পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা হয়, আমরা জানি। তো সেই পারমাণবিক ক্রমাঙ্কের উপর ভিত্তি করে সেটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্রটা। তো এই পারমাণবিক ক্রমাঙ্ক যে মৌলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, সেটা কিন্তু প্রমাণ করেছিলেন বিজ্ঞানী মোজলে। তিনি কি পরীক্ষা করছিলেন না, এক্স রশ্মি নিয়ে তিনি, অর্থাৎ মোজলের যে পরীক্ষাগুলো ছিল সেটা ছিল প্রধানত এক্স রশ্মির উপর। এক্স রশ্মি তৈরি করে এক্স রশ্মিগুলোকে তার যে তীব্রতা, তার যে এক্স রশ্মিগুলোর তরঙ্গ দৈর্ঘ্য কিংবা তার কম্পাঙ্কের সঙ্গে তার তীব্রতার যে সমীকরণ, এইগুলো নিয়েই তিনি কিন্তু পর্যবেক্ষণ করছিলেন বিভিন্ন মৌলকে। তিনি প্রায় 38টি মৌল যেগুলোকে তিনি টার্গেট হিসাবে ব্যবহার করে তার উপর গতিশীল ইলেকট্রন, তীব্র গতিশীল ইলেকট্রন গুলোকে ধাক্কা খাইয়ে সেই ধাক্কার ফলে যে গতিশক্তিটা
এক্স রশ্মিতে রূপান্তরিত করে তিনি তার পর্যালোচনা করছিলেন। তো আমরা এক্স রশ্মি যে উৎপন্ন হয়, যে কুলিজ নল পড়েছি তার বা পড়বো আমরা, সেই কুলিজ নলের ভেতরে ছোট্ট তার গঠন স্ট্রাকচারটা এরকম। এখানে একটা জায়গা থেকে এক্স রশ্মি উৎপন্ন করার জন্য ইলেকট্রন তীব্র গতিশীল, অর্থাৎ ইলেকট্রনকে আগে নিঃসরণ করার জন্য ছোট্ট একটা সার্কিট করা আছে, যেখানে আমরা জানি যে ছোট বিভব প্রভেদ প্রয়োগ করে সেখান থেকে আমরা সার্কিটটাকে উত্তপ্ত করে ইলেকট্রনটাকে আমরা সৃষ্টি করতে পারি। এবং এই ইলেকট্রনগুলোকে আমরা যদি উচ্চ বিভব প্রয়োগ করে একটা টার্গেটের সঙ্গে ধাক্কা খাওয়াতে পারি, এই উচ্চ বিভব প্রভেদ সৃষ্টি করতে গেলে উচ্চ ভোল্ট প্রয়োগ করতে হবে, 50,000 কিলো ভোল্ট, 10,000 কিলো ভোল্ট, 10,000 ভোল্ট, এই সমস্ত ভোল্ট যদি এই একটা টার্গেট যে অবস্থায় রেখে একটা মেটালকে, এটার যে পারমাণবিক ক্রমাঙ্ক যেই ধাতুটা রেখেছি তার এখানটায় আমরা জানি যে উচ্চ পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট হতে হবে, এবং জেড দিয়ে তাকে আমরা পারমাণবিক ক্রমাঙ্ক নির্দেশ করি। এই গতিশীল ইলেকট্রনগুলো যখন এই ইলেকট্রনগুলো এখান থেকে উৎপন্ন হবে, এই ইলেকট্রনগুলো তীব্র পজিটিভ দ্বারা আকৃষ্ট হয়ে এখানে তীব্র গতিতে গিয়ে ধাক্কা খাবে, খেয়ে এখান থেকে এক্স রশ্মি নির্গত করবে। এবং এই যে এক্স রশ্মি যেগুলো নির্গত হয়, অর্থাৎ গতি শক্তিটা তরঙ্গের শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, সেই শক্তিটাকে আমরা যে দু ধরনের এক্স রশ্মি আমরা পেয়ে থাকি সাধারণত, একটা কন্টিনিউয়াস এক্স রশ্মি আর একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এক্স রশ্মি। কন্টিনিউয়াস এক্স রশ্মি গুলোর উৎপত্তির কারণ আলাদা, এবং এই বৈশিষ্ট্যমূলক বা ক্যারেক্টারিস্টিক্স এক্স রশ্মির যে উৎপন্ন হওয়ার কারণটা আলাদা। এইগুলোকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যমূলক, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে এই যে মাঝে মাঝে স্পাইক গুলো আছে, এইগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, আর যেগুলো রয়েছে কন্টিনিউয়াস এগুলো হচ্ছে কন্টিনিউয়াস বা ব্রেমস্টারলুম রেডিয়েশন, আর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যমূলক যে এক্স রশ্মি। তো এই এক্স রশ্মির তীব্রতা এবং তরঙ্গ দৈর্ঘ্যের এইরকম তিনি সমীকরণ লেখচিত্র পেয়েছিলেন, অর্থাৎ তিনি তার থিওরিটিক্যাল যে বেসিসটাও দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে আমরা যদি তার কম্পাঙ্ক এবং পারমাণবিক ক্রমাঙ্কের সঙ্গে লেখচিত্র ড্র করেও তিনি দেখিয়েছিলেন যে একটা স্ট্রেট লাইন পাবো, অর্থাৎ কম্পাঙ্ক গুলো যে পারমাণবিক ক্রমাঙ্কের সঙ্গে এইভাবে সম্পর্ক যুক্ত হয়ে থাকছে। তো অর্থাৎ কি তিনি এই পরীক্ষা থেকে তিনি সিদ্ধান্ত স্বরূপ বলেছিলেন কি মজলে, যে মৌলগুলোর প্রধান বৈশিষ্ট্য নিয়ন্ত্রক হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকা ধনাত্মক আধানগ্রস্ত কণা বা প্রোটন। তো সেই যে প্রোটন গুলোই হচ্ছে মৌলগুলোর মূল বৈশিষ্ট্য নিয়ন্ত্রক, সেইটাই অর্থাৎ সেটাই কিন্তু আধুনিক পর্যায় সূত্রের মূল ভিত্তি হয়েছিল, যে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো যে মৌলগুলোর পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো এইভাবে প্রথম পর্যায়ের আলোচনাতে আমরা দেখলাম আধুনিক পর্যায় সূত্র এবং মজলের অবদানগুলো, যে এখানে সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরলাম। তোমরা ডিটেলসে আরো বিভিন্ন জায়গা থেকে এখানে আমাদের সিলেবাসের উপযোগী করে জাস্ট আলোচনাটা সারলাম। এরপরে আমরা চলে আসছি দ্বিতীয় পর্যায়ের আলোচনাতে। বি যে অংশটা রয়েছে সেটাতে বলেছিলাম যে এই বোরের দীর্ঘ পর্যায় সারণী, যদিও এই পর্যায় সারণীটা কিন্তু তোমাদের বইতে নেই, সরাসরি তোমাদের আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটা দেওয়া রয়েছে। তো প্রকৃতপক্ষে 1922 সালে বিজ্ঞানী বোর, যিনি আমরা জানি বিজ্ঞানী বোর সম্পর্কে তার অবদান সম্পর্কে, তিনি সর্বপ্রথম 1913 খ্রিস্টাব্দে তিনি পরমাণুর মডেল দিয়েছিলেন। সেই তিনটা যে শিকার্যের উপর ভিত্তি করে দেওয়া পরমাণু মডেল, যেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলোকে দূর করতে সাহায্য করেছিল, যে সেখানটাই তিনি ধরে নিয়েছিলেন বিশেষ শক্তি স্তরের অবতারণা করেছেন, যে কতগুলো শক্তি স্তর আছে নিউক্লিয়াসের চারদিকে, সেই শক্তি স্তরে থাকলে ইলেকট্রন গুলো শক্তি বিকিরণ করে না। সেই শক্তি স্তর গুলোকে মুখ্য শক্তি স্তর বা মুখ্য কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা ডিনোট করে থাকি। তো এখন সেইটার উপর ভিত্তি করে এবং তিনি যে ইলেকট্রন গুলো কত নম্বর কক্ষপথে কটি করে ইলেকট্রন থাকবে তার তিনিও বোর বুরি স্কিমও আমরা আলোচনা করেছি, যেখানটায় নবম শ্রেণীতে আমরা জেনেছি যে বিভিন্ন কক্ষপথ গুলোতে সর্বোচ্চ কটা করে ইলেকট্রন থাকতে পারে। তিনি 2n² সূত্র, তারা বিভিন্ন মৌলের
যে পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে তারা সূত্র দিয়েছিলেন। এবং সেখানে আরো আমরা জেনেছিলাম যে যে সর্ববহিস্থ কক্ষপথে কখনো 8টির ইলেকট্রন থাকতে পারে না, 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, কিংবা সর্ববহিস্থ কক্ষের আগের কক্ষে কখনো 18টির বেশি আবার থাকবে না। এই রকম ভাবে কতগুলো বোর স্কিমের মধ্যে যে নীতিগুলো ছিল ইলেকট্রন বিন্যাস, সেই বিন্যাসের উপর ভিত্তি করেই কিন্তু বিজ্ঞানী বোর 1922 খ্রিস্টাব্দে তিনি আধুনিক নয় দীর্ঘ পর্যায় সারণী তিনি তুলে ধরেছিলেন। সেই দীর্ঘ পর্যায় সারণী তুলতে যাওয়ার আগে আমরা পরমাণুর যে মডেল বিজ্ঞানী বোর 1913 খ্রিস্টাব্দে দিয়েছিলেন এবং তিনি যে বোর স্কিম থেকে ইলেকট্রন বিন্যাসটা আমরা জেনেছিলাম, কোন কক্ষপথে কয়টি থাকবে, সর্বশেষে 8টির বেশি থাকবে না, কিংবা তার আগের কক্ষপথে কখনো 18টির বেশি থাকবে না, এইরকম যে বিভিন্ন সূত্রগুলো তিনি দিয়েছিলেন তারা সেটা আমরা জেনেছিলাম। কিন্তু এই সূত্রগুলোকে আরো মজবুত করতে বা এই সূত্রগুলোকে আরো যে বিজ্ঞানী বোরের যে পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলোকে দূরীভূত করেছিলেন কি কোন বিজ্ঞানী আমরা জানি, আর্নল্ড সোমারফেল্ড। তিনি কিন্তু বোর যে তথ্যের সাহায্যে যে ফাইন স্ট্রাকচারটিকে ব্যাখ্যা করা যাচ্ছিল না, অর্থাৎ ফাইন স্ট্রাকচার কি জিনিস না, কোন একটা নির্দিষ্ট বর্ণালীর ভেতরেও আরো সরু সরু অনেক সূক্ষ্ম দাগ বা বর্ণালী পাওয়া যাচ্ছিল, সেইটাকে বলা হচ্ছে ফাইন স্ট্রাকচার। সেই ফাইন স্ট্রাকচারকে ব্যাখ্যা তিনি দিয়েছিলেন কিসের উপর ভিত্তি করে? এখানেও তিনি বিজ্ঞানী বোর যেমন ইলেকট্রনকে কণা ধরে তিনি ব্যাখ্যা করেছে, তার থিওরি দিয়েছিলেন, সোমারফিল্ডও তিনি ভাবে ইলেকট্রনকে কণা ধরেছিলেন। সেই সঙ্গে ইলেকট্রনের যে কক্ষপথ, যেখানে বোর কিন্তু কক্ষপথ সম্পর্কে বলেছিল কক্ষপথগুলো হবে বৃত্তাকার, বিজ্ঞানী সোমারফিল্ড কিন্তু ইলেকট্রনকে কণাও ধরলেন এবং সঙ্গে সঙ্গে তিনি সেই ফাইন স্ট্রাকচারকে ব্যাখ্যা করার জন্য তিনি বললেন কি না, ইলেকট্রনের কক্ষপথ বৃত্তাকার হতে পারে না, বিভিন্ন উপবৃত্তাকার কক্ষপথে একই শক্তি স্তরের মধ্যে বিভিন্ন উপবৃত্তাকার কক্ষপথ কিন্তু তিনি ধরেছিলেন, উপবৃত্তাকার কক্ষপথ। এবং সেই উপবৃত্তাকার কক্ষপথগুলোকে তিনি একটা বিশেষ সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার দ্বারা তিনি ডিনোট করেছিলেন এল দিয়ে, যাকে বলা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এবং এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, আপ টু মুখ্য কোয়ান্টাম নাম্বারের থেকে 1 কম হবে। এবং এই যে উপবৃত্তাকার কক্ষপথগুলিকে তিনি যে চিহ্নিত করেছিলেন এবং সেই উপকক্ষগুলোর নাম এল এর মান যদি 0 হয় তাকে এস উপকক্ষ, 1 হলে পি, 2 হলে হচ্ছে ডি, এইরকম তিনি উপবৃত্তাকার কক্ষপথ বা যাকে বলা হচ্ছে কক্ষ অরবাইটাল, এই অরবাইটাল গুলোর তিনি নাম এইভাবে তিনি দিয়েছিলেন। 3 হলে হবে এফ। এইরকম ভাবে তিনি বিভিন্ন উপবৃত্তাকার কক্ষপথে ধারণা তিনি দিয়েছিলেন। এবং বিজ্ঞানী বোর তিনি তার জীবন সেই সোমারফিল্ডের যে তত্ত্বের যে ধারণাগুলোকে নিয়ে 1922 খ্রিস্টাব্দে কিন্তু সেই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে তিনি একটা পর্যায় সারণী দিয়েছিলেন। এবং যেখানে তিনি সেই প্রাথমিক পর্যায় সূত্রটাকেই কাজে লাগিয়ে তিনি বলেছিলেন যে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো মৌলগুলোর ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্কের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো এখানে পর্যায় সারণীটা এখন আমরা তুলে ধরবো, যেই পর্যায় সারণীটা আমরা জানবো যে মেন্ডেলিফের দেওয়া পর্যায় সারণীতে যেখানে আমরা 8টি পর্যায় এবং 7টি শ্রেণী পড়েছিলাম। ধরো মেন্ডেলিফের এটা পর্যায় সারণী ছিল, যেখানে আমরা 8টি পর্যায় প্রধানত ছিল। আর তখন কিন্তু শূন্য শ্রেণীটা তিনি ফার্স্টে রেখেই তিনি লিখেছিলেন। এইভাবে মোট তার সেখানে যে পর্যায় ছিল, এদিকে 7টি পর্যায় ছিল। আমরা ছোট করে এঁকে দিয়েছি। এইরকম 7টি পর্যায় এবং 8টি তখন পর্যন্ত মেন্ডেলিফের পর্যায় সারণীটি ছিল। শূন্য শ্রেণীটা পরে আবিষ্কৃত হয়েছিল। এখানে নিষ্ক্রিয় মৌলগুলোকে তিনি প্রথমের দিকে রেখেছিলেন। তো এইভাবে আবার প্রত্যেকটার মধ্যে এ বি করে দুটো করে তিনি ভাগ রেখেছিলেন। প্রথমের দিকে এ পার্ট, দ্বিতীয় দিকে বি।
এইভাবে করে মোট 7 পর্যন্ত তিনি 7 দুনে মোট 14টি তার ঘর মৌলগুলোকে চিহ্নিত করে রেখেছিলেন। আর 8 নম্বর শ্রেণীতে তিনি 3টি মৌলগুলোকে স্থান দিয়েছিলেন। তো এইটা ছিল মেন্ডেলিভের পর্যায় যে সারণীর তার চিত্র। তিনি এখান থেকে বিজ্ঞানী বোর যখন পারমাণবিক ক্রমাঙ্কের উপর ভিত্তি করে এবং ইলেকট্রন বিন্যাস মৌলগুলোর যে বিভিন্ন ধর্মগুলো পারমাণবিক ক্রমাঙ্কের সঙ্গে পরিবর্তন এবং যেভাবে তিনি করেছিলেন সেটা ইলেকট্রন বিন্যাসের উপর কি করে না, এখানে তিনি এই যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে তিনি কিন্তু মোট 7টি পর্যায় এবং 18টি শ্রেণী তৈরি করবেন। এবং সেই শ্রেণীগুলোর প্রকাশ কিন্তু আবার আমরা যে আমেরিকান প্রথা আর হচ্ছে ইউরোপিয়ান প্রথা আমরা জানবো। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীর পর যেটা বিজ্ঞানী বোরের পর্যায় সারণী আমরা আলোচনা করছি, সেখানে আমরা 2 ধরনের কিন্তু যে প্রথা পাবো। একটা হচ্ছে আমেরিকান প্রথা, আমরা ইউরোপিয়ান যে সিস্টেম আমরা পাবো। তো আমরা একটা ছবির মধ্যে চিত্র যে সেটা বোঝানোর চেষ্টা করছি যে এটা একটা যদি আমরা ডায়াগ্রাম ধরি যেখানে 18টা থাকবে, তো 18টি আমাদের মোট শ্রেণী এখানে তৈরি হবে। সেই 18টা শ্রেণী কোথা থেকে এলো তোমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছো। প্রত্যেকটা 7 গুণিতক 2, 7টি যে শ্রেণী মেন্ডেলিভের ছিল প্রত্যেকটিতে এ বি ভাগে ছিল। তার সঙ্গে সঙ্গে 8 নম্বর মৌল শ্রেণীতে তিনি 3টা আরো মৌল রেখেছিলেন, 3টা আরো শ্রেণী হবে সেখান থেকে, প্লাস 0 শ্রেণী একটা। এই করে মোট 7 14, এই করে মোট 18টি শ্রেণী আমরা সৃষ্টি করব। সেই 18টি শ্রেণীর মধ্যে এইখানে ভিন্ন প্রথা প্রচলিত রয়েছে যে শ্রেণীগুলোর নামকরণের ক্ষেত্রে। আমরা যেটা ইউএসএ প্রথা কথা বলছি আর ইউরোপিয়ান কথা বলছি। ইউরোপিয়ানরা কিন্তু প্রথমের অর্ধেক ভাগগুলোকে তারা এ তে নাম দিয়েছিলেন। 1A, 2A, 3A, 4A, 5A, 6A, 7A। সঙ্গে সঙ্গে 8এরটাকেও তারা 3টা যে ভাগ করেছিল, 8এও কিন্তু তারা থাকবে 3টা করে এ। এই করে মোট তাহলে হলো কটা? এই করে মোট হলো তোমাদের 10টা। সঙ্গে সঙ্গে এরপরে শুরু হবে 1B, 2B, এই করে 12টা। এর পরের বাকিগুলোকে অর্থাৎ 8 এর পর বাকিগুলোকে এইভাবে 2B, 3B, 4B, 5B, 6B, 7B আর 8B, এটাকে আমরা শূন্য শ্রেণী বলে নিষ্ক্রিয় মৌলের শ্রেণী। আর ইউএসএ অর্থাৎ আমেরিকান পদ্ধতিতে সেই বোর যে তত্ত্বের পর্যায় সারণীটার যে শ্রেণীগুলোর নামকরণ করার ভঙ্গিটা সেই মেন্ডেলিভ থেকে কি করে নেওয়া হয়েছিল, সেখানে প্রথমে 1A অর্থাৎ এক্ষেত্রে কিন্তু প্রধান মৌলগুলোকে অর্থাৎ এস উপকক্ষ এবং পি উপকক্ষের মৌলগুলোকে এ নামে নামাঙ্কিত করা হচ্ছিল। 1A, 2A আর এখানে শুরু হবে 3A, 4A, 5A, 6A, 7A, 8A বা এটা শূন্য শ্রেণী। আর তারপরে এখানে শুরু হবে 3B, এটা হচ্ছিল এস ব্লক। এক্ষেত্রে যে 12 আর 13 নম্বরে সেই 1B, 2B এই নামটা কিন্তু থাকবে। এখানে 3B থেকে শুরু হবে 4B, 5B, 6B, 7B। এই 8টা যেটা মেন্ডেলিভের পর্যায় সারণীতে 3টি গ্রুপ ছিল, সেইখানে এখানে এগুলোতে বি নাম হবে। 8B, 8B 3টা।
অর্থাৎ 888 এদের সেই সবগুলো B। অর্থাৎ ইউএসএ প্রচলিত প্রথাতে আমরা এস ব্লকগুলোকে অর্থাৎ প্রতিনিধি স্থানের মৌলগুলোকে আমরা এ ধরে প্রকাশ করেছি, এ গ্রুপের মৌলে রেখেছি। আর ডি ব্লক যেটা হচ্ছে ডি ব্লকের মৌলগুলোকে আমরা রেখেছিলাম মাঝের যে বি নামক উপকক্ষের ঘরগুলোতে। আর অপরদিকে ইউরোপিয়ান প্রথা অনুযায়ী যে বিভিন্ন ব্লকগুলোকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি। তো এই যে দুই প্রকার প্রচলিত প্রথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কন্ট্রাডিকশন বা বৈপরীত্য সৃষ্টি করছে, বিভিন্ন জটিলতা সৃষ্টি করছে। তো আমরা এর পরে আমরা বিভিন্ন যে ভাবে যে সমস্যাগুলোকে সমাধান করব যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর আলোচনার মধ্য দিয়ে, যেখানে আমরা এই এ আর বি উপশ্রেণীর নামটাকেই তুলে দিয়ে আমরা পরিষ্কারভাবে 1 থেকে শুরু করে 18 নম্বর পর্যন্ত যে শ্রেণীতে আমরা ভাগে বিভক্ত করে ফেলব। তো এখন বিভিন্ন যে উপকক্ষের ধারণাটা আমরা বিজ্ঞানী বোরের পরমাণু মডেলে কিন্তু কোনো উপকক্ষের ধারণাটা তখনও পর্যন্ত আসেনি। অর্থাৎ একটা শক্তি স্তরের ভেতরে যে বিভিন্ন উপশক্তি স্তর, অর্থাৎ আমরা বোরের কক্ষে কেবলমাত্র একটা বৃত্তাকার কক্ষপথকেই শক্তি স্তর ধরেছি, কিন্তু সেই একই শক্তি স্তরে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে বিজ্ঞানী সেই ফাইন স্ট্রাকচার ব্যাখ্যা করতে গিয়ে সমারফিল্ড বললেন কি এই ইলেকট্রনগুলো কখনোই একটা কক্ষপথে ঘুরতে পারে না, বিভিন্ন তাদের উপবৃত্তাকার কক্ষপথ হতে হবে এবং সেই উপবৃত্তাকার কক্ষপথগুলোর যে বিভিন্ন নামে তিনি নাম দিয়ে বিভিন্ন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার নাম দিয়ে তাদেরকে উপকক্ষ নামে রূপান্তরিত করেছিলেন। তো সেই উপকক্ষগুলিতে যে কিভাবে ইলেকট্রনগুলো থাকবে তার কিন্তু যে একটা সূত্র বিজ্ঞানী পাউলি পরবর্তীকালে 1925 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল নামক প্রিন্সিপাল দিয়ে। তিনি বলছিলেন কি যে পরমাণুর মধ্যে যে কোনো দুটো ইলেকট্রনের যে তাদের যে কোয়ান্টাম নাম্বার কখনো এক হতে পারে না, এন এল এম এল আর এম এস, এই চারটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার যেগুলো দিয়ে আমরা হচ্ছে কিনা পরমাণুগুলোর আকার আকৃতি বা সমস্ত কিছু তথ্যগুলো আমরা যেখান থেকে পাবো হচ্ছে যেমন মুখ্য কোয়ান্টাম নাম্বার। এই মুখ্য কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি পাবো, আমরা পরমাণুটার আকার পাবো কত বড়। এর হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা কিন্তু পাবো আকৃতি, পরমাণুটার আকৃতি বৃত্তাকার না উপবৃত্তাকার। সেই এল এর যে মানগুলো বিভিন্ন হয়ে থাকে, এল এর মান আমরা জানি 0 থেকে n-1 পর্যন্ত হবে। তো সেই বিভিন্ন আকৃতির গুলো আমরা জানি যে 0 হলে S, 1 হলে P, 2 হলে D, 3 হলে F, এইরকম বিভিন্ন আকৃতির উপর ভিত্তি করে তাদেরকে আমরা উপকক্ষের নাম দিয়েছি এরকম ভাবে। আর ML যে ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার, চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা কিন্তু পরমাণুটার একটা 3 ডাইমেনশন অর্থাৎ ত্রিমাত্রিক একটা চিত্র আমরা এখানে আমরা পাবো, ত্রিমাত্রিক চিত্র। অর্থাৎ পরমাণুটা এইটা প্রকৃতপক্ষে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার এইগুলোর অস্তিত্ব অর্থাৎ আবির্ভাবের কারণগুলো প্রকৃতপক্ষে কিন্তু জিমান ইফেক্ট, স্টার ইফেক্ট, এই সমস্ত ইফেক্ট গুলো ব্যাখ্যা করার জন্য যখন এই সমস্ত বিশেষ করে চৌম্বকীয় প্রভাব কোন পরমাণুর উপরে যখন চুম্বক ক্ষেত্রে রাখা হয় এবং সেই পরমাণুটা থেকে যে নির্গত বর্ণালীটাকে বিশ্লেষণ করে দেখা গেল যে একটা নির্দিষ্ট ভাবে তারা বিশ্লিষ্ট হচ্ছে, অর্থাৎ চুম্বকীয় একটা মানে যে প্রকাশ ভঙ্গি পরমাণুর মধ্যে থাকবে সেটাকেই বলা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার। এই জিমান ইফেক্টকে বিশেষ করে ব্যাখ্যা করার চেষ্টা করতে গিয়ে এই সূত্রগুলোর আবিষ্কার হয়েছে, এই যে কোয়ান্টাম নাম্বারগুলো। আর সঙ্গে সঙ্গে স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার কি অর্থাৎ পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনগুলো কোন দিকে আবর্তন করছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, সেইগুলোকে আমরা আপ ডাউন স্পিন দিয়ে ব্যাখ্যা করে থাকি। অর্থাৎ ইলেকট্রনগুলোর মুভমেন্টকে আমরা ব্যাখ্যা করে থাকি যার সাহায্যে সেই হচ্ছে
স্পিন কোয়ান্টাম নাম্বার। তো এইরকম ভাবে 4 প্রকার কোয়ান্টাম নাম্বার, কোন একটা পরমাণুর ভেতরে থাকা কোন একটা ইলেকট্রনের কখনোই 4টা কোয়ান্টাম নাম্বার একই রকম হয়ে যাবে না, ঠিক আছে। তো সেটাই হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, যেটা পরবর্তীকালে যে বোরের যে পর্যায় সারণী তিনি প্রকাশ করেছিলেন তার গঠন ভিত্তিকে আরো মজবুত করেছিল, যে কেন প্রত্যেক কক্ষপথে বা প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা মৌল থাকবে। কারণ কখনো যদি একটা ইলেকট্রনের যে 4টা কোয়ান্টাম নাম্বার একই না হয়, তার নিশ্চয়ই আলাদা আলাদা ইলেকট্রন গুলো আলাদা আলাদা শক্তি স্তরে থাকবে, সেই অনুযায়ী তারা আলাদা হবে। হোনস রুল আরো একটা গুরুত্বপূর্ণ রুল, হোনস রুল, অর্থাৎ এই রুলটা কি বলছে যে কোন পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন গুলো সর্বদা অযুগ্ম ভাবে থাকতে চাইবে। অর্থাৎ ব্যাপারটা কি, কোন একটা পরমাণুর কক্ষের উপকক্ষ গুলো কিভাবে, ধরো মনে করছি একটা উপকক্ষ পি, একটা উপকক্ষ যেখানে 3টা কুঠি রয়েছে, ইলেকট্রন যদি 3টা আসে, সেই 3টা ইলেকট্রন অযুগ্ম ভাবে সেই জায়গায় তারা অবস্থান করবে। অর্থাৎ একটা শক্তি স্তরের ভেতরে বিভিন্ন যে উপবৃত্তাকার কক্ষপথগুলোতে তারা পৃথকভাবে তারা স্থান দখল করবে। কিন্তু যদি তাদের মধ্যে পৃথক হওয়ার মানে স্থান দখল করার পরেও যদি অতিরিক্ত ইলেকট্রন থাকে, তখন তারা জোড় গঠন করবে। অর্থাৎ হোনস রুল বলছে যে বিভিন্ন উপশক্তি স্তরে থাকা ইলেকট্রন গুলো অযুগ্ম ইলেকট্রন ভাবে তারা থাকার চেষ্টা করবে, অযুগ্ম ভাবে তারা থাকার চেষ্টা করবে, সর্বোচ্চ যত সংখ্যক অযুগ্ম থাকতে পারে, তার সংখ্যা অতিক্রম হলেই তখন তারা যুগ্ম বা জোড় তৈরি করবে। এটাই হচ্ছে হোনস রুলের সহজ ব্যাখ্যা। আর আরেকটা গুরুত্বপূর্ণ যে রুল, আববাউ প্রিন্সিপাল বলে আমরা জানবো, বাইন্ডিং আপ প্রিন্সিপাল, অর্থাৎ ইলেকট্রন গুলো সর্বনিম্ন শক্তির স্তর থেকে ধীরে ধীরে কি করে সাজিয়ে 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 একটা পরমাণু সামগ্রিক চিত্র তারা তৈরি হয়, সেটা আমরা জানতে পারবো যে আববাউ প্রিন্সিপাল বা বাইন্ডিং আপ প্রিন্সিপালটার মাধ্যমে। সেই প্রিন্সিপালটার একটু যদি ছোট চিত্র আমরা এঁকে দেখাই, তোমরা দেখবে যে আববাউ প্রিন্সিপালে আমরা যে বিভিন্ন উপকক্ষগুলোর নাম আমরা ধরছি, সেই বিভিন্ন উপকক্ষগুলোকে আমরা যদি কক্ষপথটাকে 1 আর উপকক্ষগুলোর সংখ্যা এস বি ডি দিয়ে আমরা চিহ্নিত করি, সেরকম দ্বিতীয় নম্বর কক্ষপথে আমরা 2 ধরনের যে 2 কোয়ালিটির উপকক্ষ দেখে থাকি, 2s2, তৃতীয় নম্বর ঘরে 3s 3p এবং 3d, চতুর্থ নম্বর কক্ষপথে 4 ধরনের আমরা পেয়ে থাকবো 4s 4p 4d 4f, এই ধরনের 4 ধরনের আমরা উপকক্ষ পেয়ে থাকবো। 5 নম্বরে 5s 5p 5d and 5f। তো এইরকম আরো পর্ব থাকবে, আমরা আরো অতিরিক্ত না এঁকে আমরা দেখছি এইভাবে অঙ্কন করে একটা সুন্দরভাবে মনে রাখার সুবিধার্থে একটা আমরা চিত্র ড্র করছি, যে ক্ষেত্রে ইলেকট্রন গুলো কিভাবে সর্বনিম্ন শক্তির স্তর থেকে পরপর এসে তারা অবস্থান করবে। যদি এই চিত্রটাকে ভালো করে খেয়াল করো, এইখান থেকে ইলেকট্রন গুলোকে আমরা সংযুক্ত করে একটা ছবি অঙ্কন করছি, যেখান থেকে দেখতে পাচ্ছ ইলেকট্রন গুলো এইখানে এসে প্রথমে 1s ঘরে ঢুকে যাওয়ার পর ঘুরে এসে আবার 2s ঘরে ঢুকছে, 2s থেকে ভর্তি হয়ে যাওয়ার পরে ঘুরে এসে আবার 2p তে ঢুকছে, 2p তে ঢোকার পরে 3s এ এসে আবার ডট 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 ডট, এগুলো ডট ডট চিহ্নগুলো দাও, এগুলো ডট ডট চিহ্ন দিয়ে ঘুরে ঘুরে এসে আবার এখানে এসে 3p তে ঢুকছে, 4s এ ঢুকছে, এখান থেকে গিয়ে ঘুরে ঘুরে গিয়ে আবার যখন ঢোকার চেষ্টা করছে 3d 4p 5s। তো এইভাবেই কিন্তু ইলেকট্রন গুলো যে কিভাবে সর্বনিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে থাকে, তার একটা বাইন্ডিং প্রিন্সিপাল আমরা চিত্রের থেকে সহজে বুঝতে পারছি যে কিভাবে ইলেকট্রন গুলো প্রবেশ করবে। প্রথমে 1s2 তে, s নম্বর যে ঘরে আমরা জানি সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে, কারণ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে আমরা দেখবো যে 2টো স্পিন কোয়ান্টাম নাম্বার আলাদা হবে। ঠিক আছে, কিভাবে 2s2 তে 2টো ঢুকে গেল, তারপরে এলো হচ্ছে 2p6, 2p6 এর পরে আসবে 3s2, 3s2 এর পরে আছে 3p6, 3p6 এর পরে আছে 4s2, 4s2 এর পরে আছে 3d10, 3d10 এর পরে 4p6, 4p6 এর পরে 5s2। এই হচ্ছে বিভিন্ন কক্ষপথগুলোতে কটা করে ইলেকট্রন থাকতে পারছে, তাদের যে ক্রম পর্যায়ে কিভাবে তারা ইলেকট্রন গুলো ভর্তি হয়ে হয়ে থেকে অবস্থান করবে। তো ইলেকট্রন গুলো সব সময় দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন শক্তি স্তরে গিয়ে আগে ভর্তি হওয়ার চেষ্টা করবে। তো এখন এই জন্যই তোমাদের ইলেকট্রন বিন্যাস করার সময় বিজ্ঞানী বোর
তার যে ইলেকট্রন বিন্যাসের কথা তিনি আমরা বোর-গুরি স্কিমে আমরা পেয়েছিলাম যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কক্ষপথে, আমরা জানবো যে 32টা, আর হচ্ছে তার আগের কক্ষপথে কখনোই 18টির বেশি থাকবে না, এবং সর্বশেষ কক্ষপথে কখনো 8টির বেশি থাকবে না। এটা ছিল বাইন্ডিং আপ প্রিন্সিপাল থেকেই আমরা এখানে ধরতে পারি। দেখো প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টো থাকছে, 2 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 8টা থাকছে, 3-এ দেখতে পাচ্ছ প্রথমে তার 8 ভর্তি হবে, যদি কখনো আরো বেশি থাকে অতিরিক্ত তো ওখানে 3 নম্বর কক্ষপথে মোট থাকবে 18টি। 4-এ থাকবে সেই রকম ভাবে 4-এর যতগুলো কক্ষপথ আমরা পরপর পাবো থাকতে পারবে সংখ্যা অনুযায়ী, কিন্তু ভর্তি হওয়ার সময় তারা কিন্তু লোয়েস্ট যে শক্তি স্তরকে আগে প্রেফারেন্স দিয়ে তারা ভর্তি হবে। তো এই ছিল হচ্ছে বোরের দীর্ঘ পর্যায় সারণীর যে ভিত্তিটাকে আরো মজবুত করার ক্ষেত্রে যে সমস্ত নীতিগুলো পরবর্তী সময় আবিষ্কৃত হয়েছিল সেইগুলো এগুলো। সঙ্গে সঙ্গে বিজ্ঞানী যে বোর যে কণা তত্ত্বের উপর ভিত্তি করে তিনি যে সূত্রগুলো দিয়ে গেছিলেন, পরবর্তীকালে আমরা জানবো যে হাইজেনবার্গ এবং শ্রোডিঞ্জার ইকুয়েশন এবং হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপল থেকেও, অর্থাৎ ইলেকট্রন গুলোকে যে একটা ক্লাউড বা মেঘের মতো ধরে নিয়ে তাদেরকে পাওয়ার সম্ভাবনা তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু ওয়েভ থিওরি বা যে প্রবাবিলিটি থিওরির উপর ভিত্তি করে আমরা যে পরমাণুর যে গঠন আমরা প্রকাশ করব, যেখানে ইলেকট্রনের কক্ষপথগুলো এই বৃত্তাকার নয় মেঘের মতো একটা 3 ডাইমেনশন যে অঞ্চলে একটা বিভিন্ন আকৃতি ধারণ করে, সেই তত্ত্বের উপর ভিত্তি করে পরমাণুর যে গঠন দেওয়া হয়েছিল, এবং সেখান থেকেও সেটা বোরের যে ইলেকট্রন মডেলকেও ব্যাখ্যা করছে অনেক ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে আরো জটিল অনেক কিছু জিনিসকেও ব্যাখ্যা করছে ওয়েভ থিওরি, বা যেটাখান থেকে আমরা বলতে পারি যে কোয়ান্টাম মেকানিক্সের উৎপত্তি হয়েছে। তো এইভাবে বিভিন্ন যে সূত্রগুলো বা বিভিন্ন যে থিওরি গুলো পরমাণুর গঠন সম্পর্কিত, সেইগুলো কিন্তু যে বোরের পর্যায় সারণীটাকে আরো মজবুত করেছে। তো এগুলো আমরা এর পরবর্তী ক্লাসে আমরা কেবলমাত্র আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর আলোচনা করব, যেখানে আমরা জানলাম যে এই যে বোরের পর্যায় সারণী যেটা প্রকাশ করা হয়েছিল এবং তার বিভিন্ন যে পদ্ধতি থাকার জন্য প্রকাশভঙ্গির সেই জটিলতাকে সমস্যাগুলোকে যে দূরীভূত করার জন্য একটা 1984 সম্ভবত 86 সালের দিকে একটা নতুন যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর প্রস্তাবনা করা হবে, সেটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তোমরা এই ভিডিওটা একটু দেখবে সুন্দর করে, এবং আরো অনেক কিছু জিনিস আশা করি তোমরা জানতে পারলে।